Given the evidence of Egyptian and Babylonian later Greek civilization, it would be incorrect to view the work of Greek scientists as an entirely independent achievement. এখানে দুটো ক্লজ আছে, একটা ক্লজে আপনার ব্ল্যাঙ্ক আছে এবং আরেকটা ক্লজ একটা কমপ্লিট ইনফরমেশন দিচ্ছে। সুতরাং সেই ক্লজটা আমরা এখন আরেকবার মনোযোগ দিয়ে পড়ব। It would be incorrect to view the work of Greek scientists as an entirely independent achievement. কোন জিনিসটাকে দেখাটা ভুল হবে বা ইনকারেক্ট হবে? গ্রিক সায়েন্টিস্টদের ওয়ার্ককে আপনি যদি একটা এন্টায়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাচিভমেন্ট বা একটা সম্পূর্ণরূপে স্বতন্ত্র অ্যাচিভমেন্ট হিসেবে দেখেন এবং সেই দেখাটা তাহলে ভুল হবে বা ইনকারেক্ট হবে। কোনো কিছুকে একটা স্বতন্ত্র অ্যাচিভমেন্ট হিসেবে দেখাটা কখন ভুল হয়? যখন সেই কাজের ওপর পূর্ববর্তী কোনো একটা কাজের প্রভাব থাকে। যদি সেই কাজটা আগের কোনো কাজ দ্বারা প্রভাবিত হয় তাহলে সেটাকে আর স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট বলা যায় না। সুতরাং আমরা বলতে পারি যে ইজিপশিয়ান অ্যান্ড ব্যাবিলনিয়ান ওয়ার্কের গ্রিক সিভিলাইজেশনের উপর প্রভাব ছিল। সুতরাং আমাদের গেস ওয়ার্ডটি হতে পারে ইফেক্ট অন। Given the evidence of Egyptian and Babylonian effect on later Greek civilization, it would be incorrect to view the work of Greek scientists as an entirely independent achievement. Makes sense. So let's plug and play. Option choice A, disdain for. Disdain মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ঘৃণা থাকা বা অবজ্ঞা থাকা। না, আমাদের আইডিয়ার সাথে যাচ্ছে না। ইমিটেশন মানে নকল করা, না, নকল করার প্রশ্ন আসছে না। অ্যাম্বিভ্যালেন্স অ্যাবাউট মানে কোনো বিষয়ে অনিশ্চয়তায় ভোগা, না। ডেফারেন্স মানে হচ্ছে কোনো কিছুর উপর শ্রদ্ধা থাকা, না। অপশন চয়েস ই, ইনফ্লুয়েন্স অন, ইয়েস ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস। আমাদের ইফেক্ট অনের কনসেপ্টের সাথে যায়। তাহলে আমরা এটা এখন প্লাগ করে পড়ি। Given the evidence of Egyptian and Babylonian influence on later Greek civilization, it would be incorrect to view the work of Greek scientists as an entirely independent achievement. Makes sense? So option E is the right answer choice. The bookshelves on our home display a range of books on wide-ranging subjects across several languages, reflecting the reading tests of our family members. আমাদের বাসার বুকশেলফগুলি ডিসপ্লে করে কি ডিসপ্লে করে? a range of books on wide-ranging subjects across several languages. বিভিন্ন ভাষায় লেখা অনেক ঘরানার ওয়াইড-রেঞ্জিং সাবজেক্টের বই এই বাসার বুকশেলফে রাখা আছে। তাহলে এই বুকশেলফগুলো কি রিফ্লেক্ট করে? ইট রিফ্লেক্টস দ্য রিডিং টেস্টস অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। তাহলে এই ফ্যামিলির মেম্বারদের, এই বাসার সদস্যদের রিডিং টেস্ট কীরকম? এক একজন এক এক ঘরানার এক এক ভাষার বই পড়ে। তাহলে আমরা সেফলি বলতে পারি যে ইট রিফ্লেক্টস দ্য মিক্সড রিডিং টেস্ট অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, মানে এক একজনের রিডিং টেস্ট এক এক রকম। সুতরাং এদের সবাইকে যদি আপনি একটা ভাষার মধ্যে একত্র করেন, আমরা বলতে পারি যে দ্য রিডিং টেস্ট অফ দ্যাট ফ্যামিলি ইজ মিক্সড। মিক্সড ইজ দ্য গেস ওয়ার্ড। লেটস প্লাগ অ্যান্ড প্লে। এ অ্যানোমালাস। অ্যানোমালাস মানে হচ্ছে অস্বাভাবিক। অস্বাভাবিকের কনসেপ্ট এখানে আসছে না, কাটা। একলেকটিক। একলেকটিক খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা জিআরই ওয়ার্ড, খুবই স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড। এটার মানে হচ্ছে অনেক কিছুর সমষ্টি বা অনেক কিছুর মিশ্রণ। সো ইট ইজ বেসিক্যালি আ স্ট্যান্ডার্ড সিনোনিম অফ মিক্সড। সুতরাং বি ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস। বাইগুলো আমরা দেখি, লিমিটেড মানে সীমিত না, আর্কেন মানে পুরাতন না, স্কলারলি এটা মাথায় রাখতে হবে। স্কলারলি মানে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ। এটা হচ্ছে একটা বেট, একটা ছিপ। আপনাকে ছিপ ফেলা হয়েছে, আপনি কি এই ট্র্যাপে পড়েন কিনা দেখার জন্য। আপনার কাছে মনে হতে পারে এই ভাষার লোকরা তো অনেক ধরনের বই পড়ে, তাহলে মনে হয় সবাই পণ্ডিত। দেখেন, পাণ্ডিত্যের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, বলা হচ্ছে এক একজনের রিডিং হ্যাবিট এক এক রকম। সবাই যে পাণ্ডিত্যপূর্ণ বই পড়ে তা কিন্তু না। হ্যাঁ, হতে পারে এমন একজন ফ্যামিলি মেম্বার আছে যে অনেক পাণ্ডিত্যপূর্ণ বইটই পড়ে, অনেক স্কলারলি রাইটিং পড়ে, কিন্তু হয়তোবা এমন মেম্বার আছে যে শুধু সারাদিন রোমান্টিক কমেডি পড়ে, এমন লোক আছে যে শুধু সারাদিন আই ডোন্ট নো কমেডি বই পড়ে। ঠিক আছে? সো ইট রিফ্লেক্টস আ মিক্সড রিডিং হ্যাবিট। স্কলারলি যে হতে হবে, নট নেসেসারিলি সো। ইট ইজ আ ট্র্যাপ। ই ইজ নট দ্য রাইট আনসার বাই ডিফল্ট। Option choice B, eclectic, is the correct answer. Thank you. We realized that John was still young and impressionable. আমরা এটা রিয়েলাইজ করেছিলাম
যে জন ওয়াজ স্টিল ইয়াং অ্যান্ড ইমপ্রেশনেবল। জন এখনো ইয়াং এবং ইমপ্রেশনেবল। ইমপ্রেশনেবল মানে হচ্ছে যাকে খুব দ্রুত ইমপ্রেস করা যায়, যাকে খুব দ্রুত আপনি ইজিলি ইনফ্লুয়েন্স করতে পারবেন, যার নিজের চিন্তাভাবনা করার ক্ষমতা কম, যার ফলাফল হিসেবে তাকে আসলে ইনফ্লুয়েন্স করা এবং কন্ট্রোল করাটা ইজি, এমন মানুষকে বলা হয় ইমপ্রেশনেবল। আচ্ছা, উই রিয়েলাইজ দ্যাট, এটা আমরা জানতাম, বাট উই আর নেভারদ্যালেস সারপ্রাইজড অ্যাট হিজ ড্যাশ। নেভারদ্যালেস মানে হচ্ছে এভেন সো অর এভেন দো, মানে আমরা জানতাম যে জন এখনো ইয়াং, বয়স কম, এবং জানতাম যে তাকে ইজিলি ইনফ্লুয়েন্স করা যায়, ইজিলি ইমপ্রেস করা যায়, বাট এটা জানা সত্ত্বেও আমরা সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, আমরা অবাক হয়ে গিয়েছিলাম তার কিছু একটা দেখে। এখন তার কি দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম? এখানে নেভারদ্যালেস নির্দেশ করছে যে আমরা যদিও জানতাম যে সে ইমপ্রেশনেবল, তারপরেও সে যে কি পরিমাণে ইমপ্রেশনেবল এটা আমরা উপলব্ধি করতে পারিনি, যার কারণে তার লেভেল অফ ইমপ্রেশনেবিলিটি দেখে আসলে আমরা অবাক হয়ে গেছি। যদিও আমরা জানতাম হি ইজ ইয়াং অ্যান্ড ইমপ্রেশনেবল, বাট তারপরও সে যে কতটা বোকা, কতটা ইজিলি তাকে ইনফ্লুয়েন্স করা যায় সেটা সম্পর্কে আমার ধারণা ছিল না, যার ফলাফল হিসেবে এটা জানা সত্ত্বেও আমরা সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। সুতরাং আমাদের খুবই বেসিক গেস ওয়ার্ড হতে পারে লেভেল অফ impressionability. We realized that John was still young and impressionable, but were nevertheless surprised at his level of impressionability. So let's plug and play. আমরা অলরেডি পেয়ে গেছি অ্যান্সারটা, অপশন চয়েস এ, নাইভেটে। নাইভেটে খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা জিআরই ওয়ার্ড, খুবই হাই ফ্রিকোয়েন্সি, যার মানে হচ্ছে মানে যার বয়স কম, যার চিন্তা ভাবনা করার ক্ষমতা কম, এই জন্য তাকে খুব কুইকলি এবং খুব ইজিলি ম্যানিপুলেট করা যায়, কন্ট্রোল করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়, এমন মানুষকে বলা হয় নাইভ, এবং নাইভের নাউন ফর্ম হচ্ছে নাইভেটে। বা এগুলো আমরা দেখি, অবস্টিনেটনেস মানে ঘাউরামি না, ডিসাইসিভনেস মানে হচ্ছে যে খুব কুইকলি সিদ্ধান্ত নিতে পারে না, ইঞ্জিনিয়াস মানে হচ্ছে ব্রিলিয়ান্ট বা জিনিয়াস না, রিজলভ মানে হচ্ছে কোনো একটা কাজ করতে যে দৃঢ় প্রতিজ্ঞ থাকে তাকে বলা হয় রিজলভ। বি থেকে ই পর্যন্ত একটাও সেন্স মেক করে না। সো অপশন চয়েস এ ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস। He was regarded by his followers as something of dash, not only because of his insistence on strict discipline, but also because of his dash adherence to formal details. তার ফলোয়াররা তাকে কিছু একটা ভাবে রিগার্ড করতো বা দেখতো। কিভাবে দেখতো? এই ইনফরমেশনটা আমরা কমার পরে পাবো। দুটো কথা বলা আছে, নট অনলি বিকজ অফ হিজ ইনসিস্টেন্স অন স্ট্রিক্ট ডিসিপ্লিন, তার মানে সে এমন একজন মানুষ ছিল যার স্ট্রিক্ট ডিসিপ্লিনের উপর সে খুব তীব্রভাবে জোর দিত, বাট অলসো বিকজ অফ হিজ ড্যাশ অ্যাডহেরেন্স টু ফর্মাল ডিটেলস, এবং ফর্মাল ডিটেলসের উপরেও তার একটা বিশেষ ধরনের অ্যাডহেরেন্স ছিল। আচ্ছা, এমন একজন মানুষ যার ডিসিপ্লিনের উপর স্ট্রিক্ট জোর আছে, এ ধরনের মানুষকে আমরা কি বলতে পারি? খুব সিম্পল কনসেপচুয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো যে স্ট্রিক্টলি ডিসিপ্লিন মেনে চলে সে হচ্ছে ডিসিপ্লিনারিয়ান। যে ডিসিপ্লিন মেনে চলে সে ডিসিপ্লিনারিয়ান, ঠিক আছে? আচ্ছা, এখন ব্ল্যাঙ্ক 2, নট অনলি বাট অলসো একটা অ্যাডিটিভ ফ্ল্যাগ পোস্ট, এর মানে হচ্ছে দুটোর ফ্লো একই দিকে হবে। সুতরাং এই মানুষটার যদি ডিসিপ্লিনের উপর স্ট্রিক্ট জোর থাকে তাহলে ফর্মাল ডিটেলসের প্রতিও তার অ্যাডহারেন্সটা হবে স্ট্রিক্ট। সুতরাং ব্ল্যাঙ্ক 1 এর জন্য আমাদের গেস ওয়ার্ড হচ্ছে ডিসিপ্লিনারিয়ান, এবং ব্ল্যাঙ্ক 2 এর জন্য সুন্দর মতো এখান থেকে আমরা বসিয়ে দেব স্ট্রিক্ট। সো ডিসিপ্লিনারিয়ান অ্যান্ড স্ট্রিক্ট। লেটস প্লাগ অ্যান্ড প্লে। ব্ল্যাঙ্ক 1, অ্যাকোলাইট। অ্যাকোলাইট মানে হচ্ছে শিষ্য না, ফ্রড প্রশ্নে উঠছে না। অপশন চয়েস সি। যদি আমরা মানে নাও জেনে থাকি, যেহেতু এ এবং বি অলরেডি আমরা বাতিল করে দিয়েছি, সুতরাং বাই চয়েস অফ এলিমিনেশন এ মার্টিনেট, অ্যান্সার চয়েস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চয়েস। এছাড়াও মার্টিনেট খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা জিআরই ওয়ার্ড, এবং এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা সকল জিআরই ভোকাবুলারিতে আছে। মার্টিনেট মানে হচ্ছে এমন একজন মানুষ যে স্ট্রিক্টলি আপনার ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক 2, স্ট্রিক্টের সাথে কোনটি যায়? ডি, রিজিড, পারফেক্টলি যায়। কনসেনশিয়াস মানে হচ্ছে বিবেকবান, ম্যানিয়াকাল মানে হচ্ছে ক্রেজি না। সুতরাং C and D are the right answer choices. Let's plug and play. He was regarded by his followers as something of
a martinet, not only because of his insistence on strict discipline but also because of his rigid adherence to formal details. The whole thing makes sense. Thank you. Political advertising may well be the most dash kind of advertising. Political candidates are usually quite dash, yet their campaign advertisements often hide important differences behind smoke screens of smiles and empty slogans. So, political advertising কি ধরনের অ্যাডভার্টাইজিং এতটুকু পরে আমরা কিছু বলতে পারবো না, এবং সেন্টেন্সের পরের অংশ যে খুব হেল্প করছে তা না, কেননা এখানে একটা ব্ল্যাঙ্ক আছে এবং বলা আছে পলিটিক্যাল ক্যান্ডিডেটস আর ইউজুয়ালি কোয়াইট ড্যাশ। পলিটিক্যাল ক্যান্ডিডেটরা কীরকম? দে আর করাপ্ট, দে আর গুড পিপল, দে আর ব্যাড পিপল, উই হ্যাভ নো ওয়ে অফ নোয়িং। এজন্য আমাদেরকে কমার ঠিক পরের অংশটুকু পড়তে হবে। পলিটিক্যাল ক্যান্ডিডেটস আর ইউজুয়ালি কোয়াইট ড্যাশ, ইয়েট দেয়ার campaign advertisements often hide important differences behind smoke screens of smiles and empty slogans. হাসি এবং ফাঁকা বুলির ধোঁয়ায় এই ক্যাম্পেইন অ্যাডভার্টাইজমেন্টগুলি কি করার চেষ্টা করে? পলিটিশিয়ানদের মধ্যে যে ইম্পর্টেন্ট ডিফারেন্সগুলি আছে, গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলি আছে, সেই পার্থক্যগুলিকে লুকানোর চেষ্টা করে। সো এই ক্যাম্পেইন অ্যাডভার্টাইজমেন্ট এর মেন কাজ হচ্ছে পলিটিশিয়ানদের মধ্যে ডিফারেন্সকে লুকানোর চেষ্টা করা। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে পলিটিক্যাল ক্যান্ডিডেটস আর ইউজুয়ালি কোয়াইট ডিফারেন্ট, ঠিক আছে, এবং এই ডিফারেন্সকে পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং লুকানোর চেষ্টা করছে। সুতরাং এখান থেকে আমরা তখন ব্ল্যাঙ্ক ওয়ানের অ্যান্সারও পেয়ে যাচ্ছি যে পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং মে উইল বি দ্য মোস্ট, আমরা বলতে পারি ডিসঅনেস্ট কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং, বা আমরা বলতে পারি মিসলিডিং কাইন্ড অফ অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। সো ব্ল্যাঙ্ক ওয়ানের জন্য আমাদের হবে মিসলিডিং এবং ব্ল্যাঙ্ক 2 এর জন্য আমাদের হবে ডিফারেন্স। সো লেটস প্লাগ এন্ড প্লে। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক 1 অপশন চয়েস এ। পলিমিক্যাল মানে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, না, এখানে এই কথা বলা হচ্ছে না। এফেক্টিভ মানে হচ্ছে ওয়েল এফেক্টিভ, না, এফেক্টিভের কথা বলা হচ্ছে না। ডিসেপটিভ মানে যে ডিসেপশন করার চেষ্টা করে, যে প্রবঞ্চনা করার চেষ্টা করে, এবং হ্যাঁ এখানে আপনার সাথে প্রবঞ্চনা করার চেষ্টা করা হচ্ছে, পলিটিশিয়ানদের মধ্যে ডিফারেন্স আছে সেটা ঢাকার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সি ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস ফর ব্ল্যাঙ্ক 1। ব্ল্যাঙ্ক 2 ইন্টারচেঞ্জেবল কনসেপ্ট, না। ডিসিমিলার পারফেক্ট সিনোনিম অফ ডিফারেন্ট, ভোকাল, না। সুতরাং সি অ্যান্ড সি অ্যান্ড ই are the right answer choices. Thank you. The gaps in existing accounts of the playwright's life are not dash, since much of the documentary evidence on which historians have relied is dash. এটা হচ্ছে একটা highly coupled blank to question এর example. এখানে একটা ব্ল্যাঙ্কে কি বসবে সেটা আরেকটা ব্ল্যাঙ্কের উপর তীব্রভাবে ডিপেন্ড করছে। একটা প্লেরাইটের লাইফ নিয়ে কথা বলা হচ্ছে এবং যে সকল এক্সিস্টিং অ্যাকাউন্ট বা ডেসক্রিপশনের উপর ভিত্তি করে তার জীবনীটা লেখা হয়েছে সেই এক্সিস্টিং অ্যাকাউন্টের গ্যাপ নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে। সো এখন এই গ্যাপগুলা যদি ছোট হয়, মানে গ্যাপগুলা যদি আপনার অতটা বড় কিছু না হয়, তাহলে যে ডকুমেন্টারি এভিডেন্সের উপর ভিত্তি করে হিস্টোরিয়ানরা এই প্লেরাইটের জীবনী লিখেছেন, আমরা বলতে পারি যে এই ডকুমেন্টারি এভিডেন্সে তেমন কোনো প্রবলেম নেই। অন দি আদার হ্যান্ড, যদি এই গ্যাপগুলা, ডেসক্রিপশনের গ্যাপগুলা অনেক বড় হয়, তাহলে যে ডকুমেন্টারি এভিডেন্সের উপর ভিত্তি করে হিস্টোরিয়ানরা তার জীবনী লিখেছেন সেই ডকুমেন্টারি এভিডেন্সে অনেক সমস্যা আছে। সো দেয়ার আর টু ওয়েজ ইউ ক্যান গো অ্যাবাউট ইট। ইফ আমি নট সহ পড়ছি, ইফ দ্য গ্যাপস ইন এক্সিস্টিং অ্যাকাউন্টস অফ দ্য প্লেরাইটস লাইফ আর নট স্মল, মানে হচ্ছে বিগ, তাহলে প্রবলেম আছে। কিন্তু ইফ দে আর নট বিগ, যার মানে হচ্ছে স্মল, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সুতরাং এটা মাথায় রেখে আমরা পড়ি। ব্ল্যাঙ্ক 1 অপশন চয়েস এ, ট্রাইফলিং। ট্রাইফলিং মানে হচ্ছে খুবই ছোট, ইনসিগনিফিকেন্ট, মানে একটা জিনিস এতটাই ছোট যে সেটাকে আমলে না নিলেও চলে। সো এটা যদি নট ট্রাইফলিং হয়, যার মানে হচ্ছে আমলে না নেওয়ার মতো ছোট না, তাহলে প্রবলেম আছে, ঠিক আছে। সুতরাং আমরা এখানে ট্রাইফলিংটা মাথায় রেখে এই ব্ল্যাঙ্ক 2 এর 3টা পড়ি। ক্রেডিবল, না, ক্রেডিবল হবে না, আমরা সমস্যা খুঁজছি। এক্সটেন্ট মানে হচ্ছে অস্তিত্ববান, না। ইনকমপ্লিট, হ্যাঁ, এটা একটা নেগেটিভ আইডিয়া রেন্ডার করছে। সুতরাং যদি এ ট্রাইফলিং হয় তাহলে এফ ইনকমপ্লিট হবে, ঠিক আছে। এই দুইটা কানেক্টেড।
অবভিয়াসের প্রশ্ন এখানে আসছে না। ইমপ্লিসিট মানে হচ্ছে যেটা বলা হয় না কিন্তু বুঝে নিতে হয়, আমাদের কনসেপ্টের সাথে যাচ্ছে না। সুতরাং আমরা এই দুটো ওয়ের মধ্যে একটা ওয়ে পেয়ে গেছি, হুইচ ইজ ওয়ে নাম্বার 1, যে দ্য গ্যাপস ইন এক্সিস্টিং অ্যাকাউন্টস অফ দ্য প্লেরাইটস লাইফ আর নট ট্রাইফলিং সিন্স মাচ অফ দ্য ডকুমেন্টারি এভিডেন্স অন হুইচ হিস্টোরিয়ানস হ্যাভ রিলাইড ইজ ইনকমপ্লিট। সো AF is the right answer choice. The building's address at 88 East Broadway is an ostensibly -1. In Chinese numerology, 88 means double prosperity, but this meaning becomes dash when one considers how few of the businesses in the building could be described as dash. আচ্ছা, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড text completion blank 3 question. We have to break it down and analyze it part by part. So let's begin. The building's address at 88 East Broadway is an ostensibly -1. Ostensibly মানে হচ্ছে apparently, আপাত দৃষ্টিতে। এই বিল্ডিং এর অ্যাড্রেসটা 88 ইস্ট ব্রডওয়ে, এই অ্যাড্রেসটা আপাত দৃষ্টিতে কিছু একটা, কি একটা আমরা জাস্ট এই সেন্টেন্সটা পড়ে বলতে পারবো না, উই হ্যাভ টু কিপ রিডিং। ইন চাইনিজ নিউমেরোলজি 88 মিন্স ডাবল প্রসপ্যারিটি। চাইনিজ সংখ্যাতত্ত্বে 88 মানে হচ্ছে ডাবল প্রসপ্যারিটি, দ্বিগুণ উন্নতি। তো এখান থেকে আমরা আসলে পেয়ে গেলাম যে এই বিল্ডিং এর অ্যাড্রেসটা আসলে কি। এই অ্যাড্রেসটা আপাত দৃষ্টিতে অস্টেন্সিবলি একটা ভালো কিছু, সামথিং পজিটিভ, মানে হচ্ছে এই অ্যাড্রেসটা কাইন্ড অফ ইন্ডিকেট করছে যে ফরচুন বয়ে আনবে, অনেক উন্নতি আসবে, অনেক ফরচুন আসবে, সামথিং গুড ইজ গোয়িং টু হ্যাপেন, বিকজ ইন চাইনিজ নিউমেরোলজি 88 মানে হচ্ছে দ্বিগুণ উন্নতি। সুতরাং এই আশা থেকেই আসলে এই অ্যাড্রেসটা রাখা হয়েছে। তাহলে আমরা প্রথম ব্ল্যাঙ্কের জন্য আমাদের গেস ওয়ার্ড হতে পারে, আমরা খুব সিম্পলি বলি গুড, যে ইটস এ গুড ওয়ান, পজিটিভ কিছু একটা হবে। আচ্ছা, বাট, এই বাট নির্দেশ করছে এখন ফ্লোটা বিপরীত দিকে হবে। এর মানে হচ্ছে নামে ডাবল প্রসপ্যারিটি হলেও হয়তোবা কাজে প্রসপ্যারিটি বা উন্নতি আসছে না, এটা নির্দেশ করতে বাটটা এখানে ব্যবহার করা হয়েছে। বাট দিস মিনিং becomes dash when one considers how few of the businesses in the building could be described as dash. এই মিনিংটা কিছু একটা হয়ে যায় যদি আমরা কনসিডার করি how few businesses in the building could be described as dash. তাহলে বিল্ডিং এর খুবই অল্প সংখ্যক বিজনেস বা ব্যবসা যদি প্রসপেরাস হয়, তখনই আমরা বলতে পারবো যে এই মিনিংটা আসলে অসঙ্গতিপূর্ণ হয়ে যাচ্ছে। কেননা 88 এর মানে হচ্ছে দ্বিগুণ উন্নতি, কিন্তু বিজনেসের মধ্যে, বিল্ডিং এর মধ্যে যে বিজনেসগুলো আছে এদের মধ্যে উন্নতি নেই। যদি এরকমই ঘটনাটা হয়ে থাকে তাহলেই এই বাটের ব্যবহারটা জাস্টিফাইড হয়, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি এই নিউমেরোলজিতে 88 এর এই মিনিং এর সাথে রিয়েল লাইফে বিজনেসের একটা অসঙ্গতি আছে, দে আর নট সুটেবল। তাহলে আমরা বলতে পারি দিস মিনিং বিকামস আনসুটেবল, কেননা যাচ্ছে না, খাপে খাপ মিলছে না। when one considers how few of the businesses in the building could be described as prosperous, যত কম সংখ্যক বিজনেস প্রসপারাস হবে ততই এই মিনিংটার সাথে রিয়েল লাইফের সঙ্গতি কমতে থাকবে, সামঞ্জস্য কমতে থাকবে। ঠিক আছে, সুতরাং আমাদের নেক্সট ব্ল্যাঙ্কের জন্য আমরা বলতে পারি আনসুটেবল, আর থার্ড ব্ল্যাঙ্কের জন্য আমাদের গেস ওয়ার্ড হবে প্রসপারাস, দুঃখিত, প্রসপারাস। ঠিক আছে, সো নাও উই হ্যাভ গট আওয়ার guess words, let's plug and play. Blank 1, option choice A. Foreboding না, foreboding এর কনসেপ্ট এখানে আসছে না। irrelevant মানে অসঙ্গতিপূর্ণ না, yes absolutely. auspicious মানে হচ্ছে এটা খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা GRE ওয়ার্ড। auspicious মানে হচ্ছে খুব ভালো কিছু ভবিষ্যতে হতে যাচ্ছে, এরকম কোনো কিছু একটা ইঙ্গিত যদি আপনি বর্তমানে পান তাহলে আপনি এটাকে বলবেন auspicious. So yes, the building's address and 88 East Broadway is an ostensibly auspicious one. Blank 2, unsuitable. Underscored না, manifest না, incongruous, exactly, unsuitable, incongruous, they are synonyms. এর মানে হচ্ছে অসঙ্গতিপূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ, নামের সাথে কাজের কোনো মিল নেই। Blank 3, successful, yes, prosperous এর সাথে successful যায়, এটা আমাদের মাথায় থাকলো, এটা মাথায় রেখে আমরা রেগুলার চেক আউট করি। ট্রেডিশনাল না, ফ্যাশনেবল না, এখানে উন্নতির কথা বলা হচ্ছে, সাকসেসের সাথে যায় যার মানে হচ্ছে সাফল্য।
সুতরাং the right answer choices are C, F and G. Let's plug and read the entire thing again. The building's address at 88 East Broadway is an ostensibly auspicious one. In Chinese numerology, 88 means double prosperity, but this meaning becomes incongruous when one considers how few of the businesses in the building could be described as successful. The whole thing makes sense, and thank you. The condition of scholarship devoted to the history of women in photography is confounding. স্কলারশিপ শব্দটির মানে বুঝতে হবে, স্কলারশিপ মানে বৃত্তির টাকা না, ঠিক আছে? বৃত্তির জন্য বা বৃত্তি পেলে আপনি যে টাকাটা পান সেটাকে বলা হয় স্টাইপেন্ড। স্কলারশিপ শব্দের অর্থ হচ্ছে স্কলাররা যে কাজ করে। আর স্কলার কারা? স্কলার মানে হচ্ছে পণ্ডিত, অর্থাৎ পণ্ডিতদের কাজকে বলা হয় স্কলারশিপ। একাডেমিক ফিল্ডে যে রিসার্চ করা হয় তাকে মোদ্দা কথায় বলা হয় স্কলারশিপ। সো কি একটা বিষয়ে স্কলারশিপের কন্ডিশন কনফাউন্ডিং মানে হচ্ছে কনফিউজিং। হিস্টোরি অফ ওমেন ইন ফটোগ্রাফি, ওমেন ফটোগ্রাফারদের হিস্টোরি বিষয়ে একাডেমিক রিসার্চের কন্ডিশন হচ্ছে কনফিউজিং। এখন কনফিউজিং কেন, এই জিনিসটারই ব্যাখ্যা এখন প্যাসেজের পরবর্তী সেন্টেন্সগুলোতে আমরা পাবো। রিসেন্ট ইয়ার্স হ্যাভ উইটনেসড দ্য posthumous inflation of the role of hobbyist Alice Austen into that of a pioneering documentarian, while dozens of notable senior figures, Marion Palfy, whose photographs of civil rights activities in the South served as early evidence of the need for protective legislation, to name one, received scant attention from scholars. বিশাল একটা সেন্টেন্স, আমাদেরকে ব্রেকডাউন করে পড়তে হবে। Recent years have witnessed the posthumous inflation of the role of the hobbyist Alice Austen into that of a pioneering documentarian. সাম্প্রতিক সময়ে একটা জিনিস দেখা গেছে, সেটি হলো posthumous inflation. posthumous মানে হচ্ছে মৃত্যু পরবর্তী সময়, আর ইনফ্লেট করা মানে হচ্ছে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা। সো মৃত্যু পরবর্তী সময়ে একজনের রোলকে একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে। কার রোলকে? হবিস্ট অ্যালিস অস্টিন। একজন শখের বশের ফটোগ্রাফার ছিলেন অ্যালিস অস্টিন, তার রোলকে ফুলিয়ে ফাঁপিয়ে তাকে একজন পায়োনিয়ারিং ডকুমেন্টারিয়ান বানিয়ে ফেলা হয়েছে, যেটা করেছে কারা? একাডেমিক স্কলারশিপ। While dozens of notable other figures received scant attention from scholars, যেখানে dozens of notable senior figure, important women ফটোগ্রাফাররা স্কলারদের কাছ থেকে প্রপার অ্যাটেনশন পাননি। এরকমই একজন সিনিয়র নোটেবল ফিমেল ফটোগ্রাফারের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে মারিয়ান পালফি, whose photographs of civil rights activities in the South served as early evidence of the need for protective legislation, to name one. এই একজনের নাম এখানে নেওয়া হয়েছে মারিয়ান পালফি, যার সিভিল রাইটস অ্যাক্টিভিটির সময় সাউথে যে ছবিগুলি তিনি তুলেছিলেন সেই ছবিগুলি আর্লি এভিডেন্স ছিল কিসের? ফর দ্য নিড অফ প্রোটেক্টিভ লেজিসলেশন। সো এরকম অনেক সিনিয়র নোটেবল ইম্পর্টেন্ট ফিমেল ফটোগ্রাফারকে আসলে ইগনোর করেছে স্কলাররা, যেখানে কিনা অ্যালিস অস্টিনের মতো শখের বশে যারা ফটোগ্রাফি করতো এদেরকে ইম্পর্টেন্ট রোল দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এখানে আমরা একটা উদাহরণ পেলাম, একটা কংক্রিট উদাহরণ পেলাম যে স্কলারশিপ কন্ডিশন কেন কনফাউন্ডিং বা কনফিউজিং ছিল বা এখনো আছে। অ্যান্ড while Naomi Rosenblum's synoptic history of women photographers covers the subject through 1920 in a generally useful fashion, once she reaches the 1920s, when the venues, forms, applications and movements of the medium expanded exponentially, she resorts to an increasingly terse listing of unfamiliar names with approaches and careers summarized in a sentence or two. আচ্ছা, এখানেও একটা খুব বড় একটা সেন্টেন্স দিয়ে শেষ করা হয়েছে, ঠান্ডা মাথায় পড়ি। তো এখানে আসলে এরকমই একটা একাডেমিক স্কলারশিপের উদাহরণ দেওয়া হয়েছে নাওমি রোজেনব্লামের একটা বইটার নাম হচ্ছে হিস্ট্রি অফ ওমেন ফটোগ্রাফার্স। ঠিক আছে, এই বইটার একটা সমস্যা তুলে ধরা হয়েছে। সমস্যাটা হচ্ছে 1920 সাল পর্যন্ত এই বইটা আসলে সাবজেক্টটাকে কভার করে ইন আ জেনারেলি ইউজফুল ফ্যাশন। সাবজেক্টটা কি? হিস্ট্রি অফ ওমেন ফটোগ্রাফার্স। সো এই সাবজেক্টটাকে 1920 সাল পর্যন্ত এটা কিন্তু জেনারেলি ইউজফুল ভাবেই রিপ্রেজেন্ট করে, কভার করে। বাট ওয়ান্স শি রিচেস দ্য 1920s, কিন্তু যখন তিনি 1920-এর দশকে পৌঁছান, when the venues, forms, applications and movements of the medium expanded exponentially, যখন অ্যাজ এ হোল ফটোগ্রাফি মিডিয়ামটা আসলে এক্সপোনেনশিয়ালি এক্সপ্যান্ড করেছিল, ইনক্রিজ করেছিল, তখন তিনি যে কাজটা করলেন সেটি হচ্ছে she resorts to an increasingly terse listing of unfamiliar names. টার্স মানে হচ্ছে সংক্ষিপ্ত।
তিনি সংক্ষিপ্ত একটা লিস্ট করে আনফ্যামিলিয়ার নাম দিয়ে ভরে ফেললেন উইথ অ্যাপ্রোচেস অ্যান্ড ক্যারিয়ার সামারাইজড ইন এ সেন্টেন্স অর টু, এবং সেই সকল আনফ্যামিলিয়ার ফিমেল ফটোগ্রাফারদের অ্যাপ্রোচ এবং ক্যারিয়ারকে তিনি 1 বা 2 সেন্টেন্সে সামারাইজ করে দিলেন। অর্থাৎ 1920-এর দশক পর্যন্ত তিনি প্রপারলি আসলে মানে জেনারেলি ইউজফুল ফ্যাশনে আসলে সাবজেক্টে কভার করতে পেরেছেন, কিন্তু 1920-এর দশকে পৌঁছানোর পর তিনি আসলে তাড়াহুড়ো করে বইটা শেষ করে ফেলেছেন এবং আনফ্যামিলিয়ার যে ফটোগ্রাফার ছিল এদেরকে তিনি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারেননি এবং তাদের ক্যারিয়ার এবং অ্যাপ্রোচকে 1 বা 2 সেন্টেন্সে সংক্ষিপ্তভাবে সামারাইজ করে দিয়েছেন। সো এই সেন্টেন্সে আসলে আমরা একটা একেবারে কংক্রিট এক্সাম্পল পেলাম, ঠিক আছে? কিসের এক্সাম্পল? দ্য কন্ডিশন অফ স্কলারশিপ ডিভোটেড টু দ্য হিস্ট্রি অফ ওমেন ইন ফটোগ্রাফি ইজ কনফাউন্ডিং। এরকম একটা কনফাউন্ডিং বা কনফিউজিং একটা স্কলারশিপের উদাহরণ আমরা এখানে পেলাম, যেখানে দেখানো হয়েছে যে ওমেনের হিস্ট্রি অফ ওমেন ফটোগ্রাফি আসলে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারা যায়নি। সো দ্যাট কাইন্ড অফ কনক্লুডস দ্য প্যাসেজ অ্যানালিসিস ফেজ। Let's go to the questions. The author of the passage cites Rosenblum's book most likely in order to do what? এই প্যাসেজের অথর রোজেনব্লামের বইকে কেন সাইট করেছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি। অথর রোজেনব্লামের বইকে সাইট করেছেন এমন একটা স্কলারশিপের উদাহরণ হিসেবে যেখানে আসলে ওমেন ফটোগ্রাফির হিস্ট্রিকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারা হয়নি বা যায়নি, ঠিক আছে? So we already know the answer. So let's find the right answer choice. Option choice A. Suggest that the works documented most thoroughly by historians of women in photography often do not warrant that attention. যে কাজগুলিকে ওমেন ফটোগ্রাফারের হিস্টোরিয়ানরা সবচাইতে থরলি ডকুমেন্ট করেছেন সেই কাজগুলো আসলে এই লেভেলের অ্যাটেনশন ডিজার্ভ করে না বা ওয়ারেন্ট করে না। এই কারণে কিন্তু এই বইটাকে সাইট করা হয়নি, কাটা। Offer an explanation for the observation that not all aspects of the history of women in photography have received the same level of attention. Women photography history সকল অ্যাসপেক্ট সমান লেভেলের অ্যাটেনশন পায়নি, এই অবজারভেশনকে এক্সপ্লেন করতে এই বইকে সাইট করা হয়নি, কাটা। Provide an example of a way in which scholarship on the history of women in photography has been unsatisfactory. Exactly. এই বইটা ছিল এমন একটা স্কলারশিপের এক্সাম্পল যেটা কি দেখিয়েছে যে হিস্ট্রি অফ ওমেন ইন ফটোগ্রাফি কে প্রপারলি আসলে রিপ্রেজেন্ট করতে পারা যায়নি। সো দ্য কভারিং অফ দ্য হিস্ট্রি অফ ওমেন ইন ফটোগ্রাফি হ্যাজ বিন আনস্যাটিসফ্যাক্টরি। সি ইজ অ্যাবসলিউটলি দ্য কারেক্ট অ্যান্সার। লেটস চেক দ্য রেস্ট। সাজেস্ট দ্যাট এমপ্লয়িং আ স্ট্রিক্টলি ক্রোনোলজিক্যাল অ্যাপ্রোচ, কাটা, এতটুকু পরেই কাটা। ক্রোনোলজিক্যাল অ্যাপ্রোচকে কি করতে বা না করতে এই বইয়ের উদাহরণ টানা হয়নি। অপশন চয়েস ই। প্রোভাইড সাপোর্ট ফর দ্য নোশন দ্যাট সার্টেন পার্সোনালিটিস ইন ওমেন্স ফটোগ্রাফি হ্যাভ অ্যাটেন্ড আনডিউ প্রমিনেন্স। এটা কিন্তু সত্যি। ওমেন ফটোগ্রাফির মধ্যে কিছু ব্যক্তিত্ব ছিলেন বা আছেন যারা প্রমিনেন্স পেয়েছেন, খ্যাতি পেয়েছেন, যেটা তারা ডিজার্ভ করে না। যেরকম হবিস জেন অস্টেন, তাকে একজন শখের বশের হবিস থেকে একেবারে পায়োনিয়ারিং ডকুমেন্টারিয়ান বানিয়ে ফেলা হয়েছে, এটা সত্যি। কিন্তু এই নোশনকে সাপোর্ট করতে কিন্তু এই এক্সাম্পলটা আনা হয়নি। এই অপশন চয়েস ই হচ্ছে রং অ্যান্সার চয়েস এবং এটা হচ্ছে একটা বেট। বেট মানে হচ্ছে আপনাকে ছিপ ফেলছে, আপনি এটা ধরেন কিনা, কারণ আপনি অলরেডি এই ইনফরমেশনে কিন্তু প্যাসেজে পেয়ে এসেছেন যে there is a personality called Jane Austen যে আনডিউ প্রমিনেন্স পেয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, এই ইনফরমেশনটা প্যাসেজে উপস্থিত থাকলেও এই ইনফরমেশনকে জাস্টিফাই করতে বা সাপোর্ট করতে এই বইয়ের উদাহরণ টানা হয়নি, ঠিক আছে? That's why option choice E is the wrong answer choice even though this information is present in the passage. C is the right answer choice. Which of the following statements about Marion Palfy is supported by the passage? Marion Palfy বিষয়ে নিচের কোন স্টেটমেন্টটা প্যাসেজে সাপোর্টেড? এটা একটা মাল্টিপল অ্যান্সার কোয়েশ্চেন, মানে এ বি সি এর মধ্যে যে কোনো সংখ্যক চয়েসই আসলে রাইট অ্যান্সার চয়েস হতে পারে। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। অপশন চয়েস এ। Marion Palfy's photographs would have received greater recognition from historians had her work been done in an era when most aspects of photography were static rather than in a state of transition. ম্যারিয়ন পালফি তার ফটোগ্রাফির জন্য হিস্টোরিয়ানদের কাছে আরও বেশি স্বীকৃতি বা রেকগনিশন পেতেন যদি তার কাজগুলো এমন একটা সময় হতো যখন
most aspects of photography were static rather than in a state of transition. এমন কোনো কথা প্যাসেজের কোথাও বলা হয়নি কাটা. We have to be very confident about that. Option choice B. Alice Austin has achieved greater notoriety than has Marion Palfrey, primarily because the subjects that Austin photographed were more familiar to her contemporaries. Austin পালফির থেকে বেশি খ্যাতি বা নটোরিয়েটি পেয়েছেন বিকজ তিনি যে সাবজেক্টগুলো কভার করতেন সেই সাবজেক্টগুলো তার কন্টেম্পোরারি বা সমসাময়িকদের কাছে বেশি ফ্যামিলিয়ার ছিল, এ কারণে তিনি পাননি কাটা. এমন কোনো কথা প্যাসেজে বলা হয়নি. অপশন চয়েস সি, বাই ডিফল্ট. বাই দ্য ওয়ে এখানে একটা মজার কথা, যেহেতু এ এবং বি আমরা কেটে ফেলেছি এবং একটা মাত্র অপশন চয়েস বাকি আছে এবং অ্যাটলিস্ট একটা তো ঠিক হবে, এই লজিকের উপর ভিত্তি করে কিন্তু আমরা সিটা জাস্ট ক্লিক করে দিয়ে চলে যেতে পারি, বিকজ এ আর বি আমরা ইতিমধ্যে কেটে ফেলেছি. সি একমাত্র অপশন চয়েস বাকি আছে এবং যে কোনো একটা অ্যান্সারকে তো অবশ্যই ঠিক হতে হবে, আদারওয়াইজ আপনি তো ব্ল্যাঙ্ক রেখে চলে যেতে পারেন না. সুতরাং by process of elimination C is the right answer choice, yet we are going to analyze it just for the sake of posterity. In addition to providing a record of certain historical events, Marion Palfrey's photographs played a role in subsequent events. এটা কিন্তু সত্যি. ম্যারিয়ান পালফি যে ছবিগুলি তুলেছিলেন আমেরিকার সাউথে সিভিল রাইটস অ্যাক্টিভিটির সময়, এই সিভিল রাইট অ্যাক্টিভিটিকে যে তিনি কভারেজ দিয়েছেন, ইয়েস দিস ইজ আ হিস্টোরিক্যাল ইভেন্ট. কিন্তু এর পাশাপাশি মারিয়ান পালফির ফটোগ্রাফগুলো কিন্তু সাবসিকুয়েন্ট একটা ইভেন্টেও রোল প্লে করেছে. সেটা কি, এই ফটোগ্রাফগুলিকে এভিডেন্স হিসেবে পেশ করা হয়েছে ফর দ্য নিড অফ প্রোটেক্টিভ লেজিসলেশন, মানে প্রোটেক্টিভ লেজিসলেশন পাস করার সময় তার তোলা এই ছবিগুলোকে এভিডেন্স হিসেবে বা প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে. সো ইয়েস, দিস ফটোগ্রাফস প্লেড আ রোল ইন সাবসিকুয়েন্ট ইভেন্টস. অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস. ইন দ্য কনটেক্সট ইন হুইচ it appears, inflation most nearly means. সেন্টেন্সের কনটেক্সটে বা প্যাসেজের কনটেক্সটে ইনফ্লেশন শব্দের মানে কি হতে পারে? এটা কিন্তু আসলে একটা ওয়ার্ড ইন কনটেক্সট কোয়েশ্চেন. এখানে প্যাসেজের যে কোনো একটা শব্দকে বোল্ড করে দেওয়া হবে এবং পরবর্তী আমাকে প্রশ্ন করা হবে যে সেন্টেন্সের কনটেক্সটে এই শব্দের মানে কি. ঠিক আছে, এবং এই প্রশ্ন ট্রিকি হয় এই কারণে কেননা যেই শব্দটা আপনার সামনে পেশ করা হয় সেই শব্দের একটা প্রাইমারি মিনিং আপনি জানেন, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের কনটেক্সটে এটা অন্য একটা কিছু মিন করছে এবং সেটাকে আপনাকে সেন্টেন্সটা পড়ে দেখতে হবে. যেরকম ইনফ্লেশন শব্দের মানে যদি আপনারা জেনে থাকেন সেটা হচ্ছে মূল্যস্ফীতি, কিন্তু এখানে মূল্যস্ফীতির কনসেপ্টে শব্দটি ব্যবহার করা হয়নি. এখানে পস্থুমাসলি মৃত্যু পরবর্তী সময় হবিস্ট জেন অ্যাস্টিনের রোলকে অ্যাজ এ ফটোগ্রাফার, তার রোলকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছে. এই ফুলিয়ে ফাঁপিয়ে তোলার কনসেপ্টটা রিয়েলাইজ করতে আপনার ইনফ্লেশন শব্দটি ব্যবহার করা হয়েছে. সুতরাং ফুলিয়ে ফাঁপিয়ে তোলা এই মিনিংটা আসলে ইনফ্লেশন শব্দটা বহন করে. সো এটা মাথায় রেখে আমরা এখন চেক করব. অপশন চয়েস এ, এক্সাজারেশন. এক্স্যাক্টলি, এক্সাজারেট মানে হচ্ছে কোনো কিছুকে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্স দেওয়া কে বলা হয় এক্সাজারেট করা. ইয়েস, এক্সাজারেশন মোস্ট নিয়ারলি কামস ইন মিনিং টু ইনফ্লেশন. বাইগুলো আমরা চেক করি. অ্যাকুইজিশন মানে অর্জন করা না, এভালুয়েশন মানে মূল্যায়ন করা না, ডিস্টরশন মানে বিকৃত করা না, অ্যাটেনুয়েশন মানে হ্রাস করা না. সো ইয়েস, বাই প্রসেস অফ এলিমিনেশন এ ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস. আমি এই প্যাসেজটা খুব কুইকলি একটু অ্যানালাইজ করে দেব. সো লেটস বিগিন. ইন আ রিসেন্ট স্টাডি, David Cressy examines two central questions concerning English immigration to New England in the 1630s. What kind of people immigrated and why? একটা রিসেন্ট স্টাডিতে ডেভিড ক্রেসি নামে একজন রিসার্চার আছেন অথবা হিস্টোরিয়ান আছেন, যিনি নিউ ইংল্যান্ডে 1630-এর দশকে যে ইংলিশ পিপলদের মাইগ্রেশন হয়েছিল সেই মাইগ্রেশনের বিষয়ে দুটি সেন্ট্রাল কোয়েশ্চেন এর অ্যান্সার খোঁজার চেষ্টা করেছেন. প্রশ্ন দুটি কি? হোয়াট কাইন্ড অফ পিপল ইমিগ্রেটেড অ্যান্ড হোয়াই? কী ধরনের মানুষ ইমিগ্রেট করেছিল এবং তাদের মাইগ্রেট করার পিছনে কারণটা কী ছিল? এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার তিনি চেষ্টা করেছেন. ইউজিং কন্টেম্পোরারি লিটারারি এভিডেন্স, শিপিং লিস্টস অ্যান্ড কাস্টমস রেকর্ডস, ক্রেসি ফাইন্ডস দ্যাট মোস্ট অ্যাডাল্ট ইমিগ্রেন্টস ওয়ার স্কিল্ড ইন ফার্মিং অর ক্রাফটস, ওয়ার লিটারেট অ্যান্ড ওয়ার অর্গানাইজড ইন ফ্যামিলিজ. কিছু তথ্যপাত্রের ভিত্তিতে ক্রেসি যেই জিনিসটি খুঁজে পেয়েছেন সেটি হলো যে বেশিরভাগ অ্যাডাল্ট
ইমিগ্রেন্টদের তিনটা ক্যারেক্টারিস্টিক্স ছিল, তিনটা কোয়ালিটি ছিল। দে ওয়ার স্কিলড ইন ফার্মিং অর ক্রাফটস, তাদের ফার্মিং অথবা ক্রাফটসে স্কিল ছিল। দে ওয়ার লিটারেট, তারা শিক্ষিত ছিল। অ্যান্ড দে ওয়ার অর্গানাইজড ইন ফ্যামিলিজ, তারা ফ্যামিলিতে অর্গানাইজড ছিল, অর্থাৎ দিস ওয়ার ফ্যামিলি পিপল। Each of these characteristics sharply distinguishes the 21,000 people who left for New England in the 1630s from most of the approximately 377,000 English people who had immigrated to America by 1700. এই যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স যেই 21,000 পিপল নিউ ইংল্যান্ডে মাইগ্রেট করেছিল 1630-এর দশকে, তাদেরকে পরবর্তীতে মানে 1700 সালের দিকে যেই অ্যারাউন্ড 3,77,000 মানুষ মাইগ্রেট করেছিল আমেরিকাতে, তাদের থেকে এই তিনটা কোয়ালিটি এদেরকে ডিস্টিংগুইশ করে। অর্থাৎ 1630-এর দশকে যে 21,000 মানুষ মাইগ্রেট করেছিল আমেরিকাতে, তাদের মধ্যে এই তিনটা কোয়ালিটি দেখা যায়। অন দি আদার হ্যান্ড, যে 3,77,000 মানুষ পরবর্তী সময় মাইগ্রেট করেছিল, তাদের মধ্যে এই তিনটা কোয়ালিটি দেখা যায় না। With respect to their reasons for immigrating, Cressy does not deny the frequently noted fact that some of the immigrants of the 1630s, most notably the organizers and clergy, advanced religious explanations for departure. But he finds that such explanations usually assumed primacy only in retrospect. আচ্ছা, এই সেন্টেন্সটার মানে একটু ভালো মতো বুঝতে হবে। আমরা প্রথমে জানলাম যে কি ধরনের মানুষ মাইগ্রেট করেছিল, এটা হচ্ছে আমরা প্রথম প্যারায় জানলাম যে হোয়াট কাইন্ড অফ পিপল অ্যাকচুয়ালি মাইগ্রেটেড। নাও আমরা রিজনস নিয়ে কথা বলবো, হোয়াই ডিড দে মাইগ্রেট। উইথ রেসপেক্ট টু দেয়ার রিজনস ফর ইমিগ্রেটিং, তাদের ইমিগ্রেশনের পিছনে তারা যে কারণগুলি দেখিয়েছিল, সেই কারণগুলি অ্যানালাইজ করতে যে ক্রেসি ডেনাই করেন না একটা ফ্রিকুয়েন্টলি নোটেড একটা রিজনকে। সেই রিজনটা কি? যে 1630-এর দশকে যে সকল মানুষ মাইগ্রেট করেছিল, তাদের মধ্যে কিছু লোক, মোস্ট নোটেবলি দ্য অর্গানাইজার্স এন্ড দ্য ক্লার্গি, মানে যারা এই ইমিগ্রেশনের অর্গানাইজার ছিল আর যারা ক্লার্গি ছিল বা ধর্মপ্রচারক ছিল, তারা আসলে তাদের এই মাইগ্রেশনের পিছনে ধর্মীয় কারণ দর্শায়, যে তারা ধর্মীয় কারণে আসলে এই মাইগ্রেশন করতে বাধ্য হয়েছে বা মাইগ্রেশন করেছে। কিন্তু ক্রেসি finds that such explanation usually assumed primacy only in retrospect. Retrospect মানে হচ্ছে retro মানে হচ্ছে পেছনে, spect মানে দেখা। retrospect মানে হচ্ছে পেছনে ফিরে তাকানো বা পেছনে ফিরে দেখা। মানে এই এক্সপ্লেনেশনগুলা আপনি এখন দাঁড়িয়ে যদি আপনি পিছনে ফিরে তাকান, তখন এটাকে বলা হয় রেট্রোস্পেক্ট, এবং এই রেট্রোস্পেকশনের থ্রুতে আসলে এই রিজনগুলা বেশি প্রাধান্য পেয়েছে বা প্রাইমেসি পেয়েছে। ঠিক আছে, এগুলো আসলে তাহলে মূল কারণ না। When he moves beyond the principal actors, he finds that religious explanations were less frequently offered, and he concludes that most people immigrated because they were recruited by promises of material development. এবং এই প্রিন্সিপাল অ্যাক্টর মানে হচ্ছে অর্গানাইজার এবং ক্লার্গি, এদের বিয়ন্ডে যদি ক্রেসি মুভ করেন, তাহলে তিনি দেখতে পান যে রিলিজিয়াস এক্সপ্লেনেশন দিয়ে লোকজনকে আসলে মাইগ্রেট করানো হয়নি। মানুষজনকে মাইগ্রেট করানো হয়েছিল যে প্রতিশ্রুতি দিয়ে, সেই প্রতিশ্রুতিটা হলো ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট। তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই প্রতিশ্রুতি দেখিয়ে, এই আশা দেখিয়ে লোকজনকে মাইগ্রেট করানো হয়েছিল, তাদেরকে ধর্মীয় কারণ দর্শিয়ে মাইগ্রেট করানো হয়নি। সো দিস ইজ দ্য মেইন রিজন দ্যাট ক্রেসি ফাউন্ড, যে এই কারণে আসলে মাইগ্রেশনটি হয়েছিল। অ্যাজ ইউজুয়াল আমি বলেছি যে কোনো একটা প্যাসেজ অ্যানালাইজ করা শেষ হওয়ার সাথে সাথেই সেই প্যাসেজের মেইন পয়েন্টটা আমাদেরকে মাথায় নিতে হবে। সো হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট অফ দিস প্যাসেজ? ওয়েল, ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি। হোয়াট কাইন্ডস অফ পিপল ইমিগ্রেটেড অ্যান্ড হোয়াই? 1630-এর দশকে যে ছোট একটা 21,000 লোকের মাইগ্রেশন হয়েছিল নিউ ইংল্যান্ডে, তাদের ক্ষেত্রে কি ধরনের মানুষ মাইগ্রেট করেছিল এবং তারা কেন মাইগ্রেট করেছিল, এই দুটি প্রশ্নেরই মূলত উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্যাসেজে। So this concludes the analysis phase. The passage indicates that Cressy would agree with which of the following statements about the organizers among the English immigrants to New England in the 1630s. নিউ ইংল্যান্ডে 1630-এর দশকে এই ইমিগ্রেশনের পেছনে যারা অর্গানাইজার ছিল, তাদের বিষয়ে নিচের কোন স্টেটমেন্টের সাথে
ক্রেসি অ্যাগ্রি করবেন। সো এটা একটা মাল্টিপল অ্যান্সার কোয়েশ্চেন, সো উই হ্যাভ টু চেক আউট all the answer choices and then tick the right ones. A. Some of them offered a religious explanation for their immigration. That's correct. অর্গানাইজারদের মধ্যে কিছু লোক ধর্মীয় কারণ দেখিয়েছিল তাদের ইমিগ্রেশনের পেছনে, এটা সত্যি। B. They did not offer any reasons for their immigration until after some time they had immigrated. তারা তাদের ইমিগ্রেশনের পেছনে কোনো কারণ দর্শায়নি পৌঁছানোর আগে, মানে ইমিগ্রেট করার আগে তারা কোনো ধরনের রিজনিং দেয়নি, এমন কোনো কথা প্যাসেজে বলা হয়নি, সুতরাং এটা কাটা। অপশন চয়েস সি, দে ওয়ার মোর লাইকলি দেন দ্য অ্যাভারেজ ইমিগ্রেন্ট টু বি মোটিভেটেড বাই ম্যাটেরিয়াল কনসিডারেশনস। ম্যাটেরিয়াল কনসিডারেশন দ্বারা এই অর্গানাইজারদের মোটিভেটেড হওয়ার সম্ভাবনা সাধারণ একজন ইমিগ্রেন্ট থেকে বেশি, অর্থাৎ সিম্পলি বলতে গেলে সাধারণ মাইগ্রেন্টদের থেকে, এভারেজ মাইগ্রেন্টদের থেকে তারা আরও বেশি লোভী অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে। এমন কোনো কথা কি প্যাসেজের কথা বলা হয়েছে যে অর্গানাইজারদের আসলে ম্যাটেরিয়াল কনসিডারেশন বা ম্যাটেরিয়াল মোটিভেশন বেশি ছিল? না, এমন কোনো কথা বলা হয়নি যে তাদের লোভটা বেশি ছিল না কম ছিল, এমন কোনো ধরনের কম্প্যারিজনে যাওয়া হয়নি, সুতরাং এটাও কাটা, অ্যান্ড এ ইজ দ্য correct answer choice. Select the sentence that provides Cresy's opinion about what motivated English immigrants to go to New England in the 1630s. 1630-এর দশকে এই নিউ ইংল্যান্ডে মাইগ্রেট করার পেছনে ইংলিশ ইমিগ্রেন্টদের মোটিভেশন কি ছিল, এই বিষয়ে ক্রেসির ওপিনিয়ন কি। আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে ডেভিড ক্রেসির এই বিষয়ে ওপিনিয়ন কি। তিনি বিশ্বাস করেন তার রিসার্চের উপর ভিত্তি করে যে বেশিরভাগ মানুষকে ম্যাটেরিয়াল কনসিডারেশন বা ম্যাটেরিয়াল ইমপ্রুভমেন্টের প্রতিশ্রুতি দেখিয়ে মাইগ্রেশন করানো হয়েছিল, অর্থাৎ দে ওয়ার মোটিভেটেড বাই কনসিডারেশনস অফ ম্যাটেরিয়াল ইমপ্রুভমেন্ট, যেটা একেবারে শেষ সেন্টেন্সে বলা আছে। সুতরাং দ্য রাইট অ্যান্সার চয়েস ইজ অপশন চয়েস সি। When he moves beyond the principal actors, he finds that religious explanations were less frequently offered, and he concludes that most people immigrated because they were recruited by promises of material improvement. ঠিক আছে, এখানে একটু কথা আমি বলে রাখি যে মেন জিআরইতে কিন্তু এই ধরনের প্রশ্নে অপশন চয়েস দেওয়া থাকে না, এটা হচ্ছে একটা সিলেক্ট ইন প্যাসেজ কোয়েশ্চেন। এর মানে হচ্ছে এখানে আপনি আপনার মাউসের কার্সারটা প্যাসেজের উপর ধরবেন, যেই সেন্টেন্সের উপর ধরবেন সেই সেন্টেন্সটা লাইট আপ করবে এবং আপনি হয়ে করে যে কোনো একটা সেন্টেন্স ক্লিক করতে পারবেন। আপনি যদি সঠিক সেন্টেন্সে ক্লিক করেন তাহলে আপনি কারেক্ট অ্যান্সারটি পেয়ে যাবেন এবং নাম্বার পেয়ে যাবেন, আদারওয়াইজ আপনি নাম্বার পাবেন না। কিন্তু টেকনোলজিক্যাল লিমিটেশনের কারণে আসলে আমরা এখানে প্রশ্ন একটু অন্যভাবে সাজিয়েছি, যেখানে প্রতিটা সেন্টেন্সকে আমরা আসলে অপশন চয়েস আকারে দিয়েছি, আদারওয়াইজ এভরিথিং এলস ইজ পারফেক্ট। থ্যাংক ইউ। In the passage, the author is primarily concerned with option choice A, summarizing the findings of an investigation. Yes, this is kind of true in the sense that এই ইনভেস্টিগেশনের যে ফাইন্ডিংসগুলি ছিল, হোয়াট কাইন্ড অফ পিপলস ইমিগ্রেটেড অ্যান্ড হোয়াই, কী ধরনের মানুষরা ইমিগ্রেট করেছিল এবং তারা কেন ইমিগ্রেট করেছিল, এই দুটি প্রশ্নের উত্তরই কিন্তু সামারাইজ করে এই প্যাসেজে বলা আছে। So option choice A is the correct answer choice, but again we will not be too overconfident, আমরা বাকিগুলো চেক করব। অপশন চয়েস বি, অ্যানালাইজিং আ মেথড অফ আর্গুমেন্ট, কোনো একটা মেথড অফ আর্গুমেন্ট কি প্যাসেজে অ্যানালাইজ করা হয়েছে? নোপ। সি, এভালুয়েটিং আ পয়েন্ট অফ ভিউ, কোনো পয়েন্ট অফ ভিউকে এভালুয়েট করা হয়নি, কাটা। ডি, হাইপোথেসাইজিং অ্যাবাউট আ সেট অফ সার্কামস্টান্সেস, কোনো ধরনের হাইপোথিসিস এখানে আনা হয়নি। এস্টাবলিশিং ক্যাটাগরিজ, ক্যাটাগরি এস্টাবলিশমেন্ট বিষয়েও এই প্যাসেজে কোনো কথা বলা হয়নি, সুতরাং অপশন চয়েস এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চয়েস। In November 1753, the British author Sarah Fielding accepted half the payment for her novel The Cry and asked the other half when due, go to her or to whomsoever I shall appoint, perhaps indicating that the remaining share was intended for someone else. 1753 সালে ব্রিটিশ লেখক সারা ফিল্ডিং তার উপন্যাস দ্য ক্রাই লেখার জন্য হাফ পেমেন্ট বা অর্ধেক
পেমেন্ট তিনি অ্যাকসেপ্ট করেন এবং বাকি অর্ধেকের ক্ষেত্রে তিনি বলেন যে যখন এই বাকি সম্মানিত বাকি অংশটুকু যখন ডিউ হবে তখন যাতে এটা তার কাছে যায় অথবা টু হুমসোএভার আই শ্যাল অ্যাপয়েন্ট, মানে হচ্ছে যখন এই নেক্সট হাফটা ডিউ হবে তখন এই টাকাটা হয় তিনি নেবেন অথবা তিনি যাকে অ্যাপয়েন্ট করবেন তাকে এই টাকাটা পৌঁছে দিতে হবে। তো এখান থেকে একটা ইন্ডিকেশন আমরা পেতে পারি যে দ্য রিমেইনিং শেয়ার ওয়াজ মে বি ইন্টেন্ডেড ফর সামওয়ান এলস, অথবা হয়তোবা এই রিমেইনিং যে টাকাটা ছিল এটা অন্য কারোর জন্য ইন্টেন্ড করা হয়েছিল। ইনডিড many think that the novel was a collaborative venture between Fielding and Jane Collier. অনেকেই এটা বিশ্বাস করে যে এই উপন্যাসটা ফিল্ডিং একা লেখেননি, এটা একটা কোলাবোরেটিভ লেখা ছিল যেটা দুইজন লেখক মিলে লিখেছেন, ফিল্ডিং এবং জেন কোলিয়ার, এটা অনেকেই বিশ্বাস করে। This particular collaboration was likely enough as the two were close friends with common interests. এই কোলাবোরেশনটা অসম্ভব কিছু ছিল না, বরং হওয়ার সম্ভাবনা ভালোই ছিল। ইট ওয়াজ লাইকলি ইনাফ। কেন? বিকজ দিস টু ওয়ার ক্লোজ ফ্রেন্ডস উইথ কমন ইন্টারেস্ট। এই দুইজন লেখিকাই বা ঔপন্যাসিকই ক্লোজ ফ্রেন্ড ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তাদের লেখার বিষয়ে কমন ইন্টারেস্ট ছিল। They wrote jointly authored letters, were both published authors with a lively interest in each other's work, and were enthusiastic supporters of didacticism and innovation in fiction, central concerns of the cry. তারা দুইজন জয়েন্টলি চিঠি লিখেছেন, মানে দুজন একসাথে জয়েন্টলি একটা মানে আগে চিঠি লিখেছেন। They were both published authors with a lively interest in each other's work. তারা দুজনই পাবলিশড অথর ছিলেন এবং তাদের একে অন্যের কাজে ইন্টারেস্ট ছিল। And they were both enthusiastic supporters of didacticism and innovation in fiction. এখানে একটু বুঝতে হবে, ডাইডাক্টিসিজম এসেছে ডাইডাক্টিক থেকে, যেটা একটা খুবই হাই ফ্রিকোয়েন্সি জিআরই ওয়ার্ড। ডাইডাক্টিসিজম মানে হচ্ছে কোনো কিছুতে যদি শিক্ষণীয় কিছু থাকে, এডুকেটিভ বা ইনস্ট্রাকটিভ কিছু থাকে, তাহলে সেটাকে বলা হয় ডাইডাক্টিক। তো এই দুজনই বিশ্বাস করতেন বা সমর্থন করতেন যে ফিকশন বা কথা সাহিত্যের দুটো ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, একটা হচ্ছে ডাইডাক্টিসিজম থাকতে হবে, মানে শিক্ষণীয় জিনিসপাতি থাকতে হবে, এবং ইনোভেশন বা উদ্ভাবনী জিনিসপাতি থাকতে হবে, ঠিক আছে? এবং এই দুইটা ক্যারেক্টারিস্টিকই আবার সেন্ট্রাল কনসার্নস অফ দ্য ক্রাই, এবং এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স ডাইডাক্টিসিজম অ্যান্ড ইনোভেশন এই দুটাই সেন্ট্রালি কোথায় দেখা যায়? এই ক্রাই উপন্যাসে দেখা যায়। সুতরাং এই যে তিনটা আমরা লজিক দেওয়া হলো, দুজনে আগে একসাথে জয়েন্টলি চিঠি লিখেছেন, তারা দুজন একে অন্যের কাজে ইন্টারেস্ট ছিলেন এবং দুইজনই আপনারা বিশ্বাস করতেন যে কথা সাহিত্যে ডাইডাক্টিসিজম এবং ইনোভেশন থাকতে হবে। এই তিনটা তথ্য বা লজিকের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে একটা কনস্পিরেসি থিওরি, যেটা কি যে দ্য ক্রাই উপন্যাসটি সারা ফিল্ডিং একা লেখেননি, এটা তিনি জেন কোলিয়ারকে সাথে নিয়ে লিখেছেন, ঠিক আছে? However, contemporaries ascribed the work solely to Fielding, and there is nothing in the novel that is incompatible with Fielding's other writings. কিন্তু সমসাময়িকেরা, মানে সারা ফিল্ডিং এর সমসাময়িকেরা বলেছেন যে এই লেখাটা সোললি ফিল্ডিং একাই লিখেছেন, ঠিক আছে? এবং there is nothing in the novel that is incompatible with Fielding's other writings, এবং এই উপন্যাসে এমন কিছুই লেখা নেই যেটা ফিল্ডিং এর অন্যান্য লেখার সাথে যায় না বা অসামঞ্জস্যপূর্ণ। সুতরাং এই যে আমরা এতক্ষণ ধরে কনস্পিরেসি থিওরি কপচালাম যে এই উপন্যাসটা তিনি একা লেখেননি, অন্য একজন লেখক বা লেখিকা তার সাথে ছিলেন, এটা পুরোপুরি ভুল। কেননা সমসাময়িকরা বলছেন এই লেখাটা ফিল্ডিং একাই লিখেছেন এবং এই লেখায় এমন কিছুই নেই যেটা ইন্ডিকেট করে যে এই লেখাটা ফিল্ডিং এর অন্যান্য লেখার সাথে অসামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি আওয়ার প্যাসেজ অ্যানালিসিস, এবং এখানে আমি অনেক সময় নিয়ে প্যাসেজ অ্যানালিসিস করলাম, 4-5 মিনিট নিয়ে ফেলেছি, কিন্তু এই ধরনের ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফ প্যাসেজ অ্যানালাইজ করতে কোনোভাবেই 40 থেকে 60 সেকেন্ডের বেশি নেওয়া যাবে না, অর্থাৎ 1 মিনিটের বেশি কোনোভাবেই নেওয়া যাবে না। আপনার নিজে কেমনভাবে প্রস্তুত করতে হবে যাতে এই ধরনের একটা লেখা আপনি 1 মিনিটের কম সময়ে কুইকলি অ্যানালাইজ করে ফেলতে পারেন, অ্যান্ড অনলি দেন ক্যান ইউ হোপ ফর really good marks in your GRE verbal. ঠিক আছে? Thank you. The passage presents which of the following as evidence in favor of Fielding and Collier's having collaborated in writing the cry? ফিল্ডিং এবং কোলিয়ার কোলাবোরেট করে ক্রাই লিখেছেন, এই বিষয়ে নিচের কোন ইনফরমেশনটাকে এই প্যাসেজ একটা এভিডেন্স বা প্রমাণ হিসেবে পেশ করে? অপশন চয়েস এ, দেয়ার ফ্রেন্ডশিপ। ইয়েস, তাদের বন্ধুত্বকে একটা তথ্য বা একটা সাপোর্টিং এভিডেন্স হিসেবে এখানে পেশ করা হয়েছে।
দেয়ার জয়েন্ট অথরশিপ অফ করেসপন্ডেন্স, ইয়েস, তারা দুজনে জয়েন্টলি চিঠি লিখেছেন, এটাকেও একটা প্রমাণ হিসেবে আনার চেষ্টা করা হয়েছে। এখানে করেসপন্ডেন্স মানে হচ্ছে চিঠি। অপশন চয়েস সি, দেয়ার অ্যাপ্রোচ টু ফিকশন, ইয়েস, তাদের ফিকশন বা কথা সাহিত্য বিষয়ে অ্যাপ্রোচকেও প্রমাণ হিসেবে এখানে আনা হয়েছে, ইন দ্য সেন্স দ্যাট তারা দুজনেই এনথুজিয়াস্টিক্যালি সাপোর্ট করতেন যে ফিকশনের দুটো ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, একটা হচ্ছে ডাইডাক্টিসিজম এবং আরেকটা হচ্ছে innovation. So all of them A, B, C are correct answer choices. It can be inferred that the author of the passage would agree with which of the following claims about the cry. The cry উপন্যাস বিষয়ে নিচের কোন ক্লেম বা দাবির সাথে এই প্যাসেজের লেখক এগ্রি করবেন? অপশন চয়েস এ, it develops themes commonly found in published works. অন্যান্য পাবলিশড লেখায় যে সকল থিম পাওয়া যায় সেই থিমগুলোকে এই উপন্যাসে ডেভেলপ করা হয়েছে, এমন কোনো কথা এই প্যাসেজের কোথাও বলা হয়নি, সুতরাং এ কাটা। বি, ইট রিফ্লেক্টস অ্যান ইন্টারেস্ট ইন দ্য পারপাসেস টু হুইচ ফিকশন মে বি পুট। বি ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস, বাট এটা একটু ঘুরিয়ে বলা হয়েছে বলে বুঝতে কষ্ট হতে পারে। ফিল্ডিং এবং কলিয়ার কি বিশ্বাস করতেন? যে উপন্যাসকে দুটি ইন্টারেস্ট বা দুটি পারপাসে ইউটিলাইজ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্টিসিজম আর একটা হচ্ছে ইনোভেশন, এবং এই দুটো ক্যারেক্টারিস্টিক কিন্তু আবার দ্য ক্রাই উপন্যাসের সেন্ট্রাল কনসার্ন। সো ইয়েস, দিস novel reflects an interest in the purposes to which fiction may be put. B is the right answer choice. Let's check out the rest of the answer choices. C, it contains elements that are incompatible with any of Collier's solo writings. উপন্যাসের বা দুঃখিত এই প্যাসেজের একদম শেষে বলা হয়েছে যে ফিল্ডিং এর অন্যান্য সোলো রাইটিং এর সাথে এই উপন্যাসটা ইনকম্প্যাটেবল না। কলিয়ারের কোনো রাইটিং এর সাথে ইনকম্প্যাটেবল বা কম্প্যাটেবল কিনা এমন কোনো কথা প্যাসেজের কোথাও বলা হয়নি, সুতরাং সি কাটা। It shows that the extent of Collier and Fielding's shared interests was not as wide as is generally thought. Collier এবং ফিল্ডিং এর শেয়ার্ড ইন্টারেস্ট কতটুকু ওয়াইড ছিল বা ন্যারো ছিল এই বিষয়ে কোনো কথা এখানে বলা হয়নি। পার্টস অফ ইট ওয়ার রিটেন জয়েন্টলি বাই ফিল্ডিং এবং কলিয়ার, না, ফিল্ডিং এই লেখাটা সোললি লিখেছেন, একলা লিখেছেন, এটা একদম শেষ সেন্টেন্সে বলা আছে, সুতরাং ইও কাটা। So that leaves us with B, the right answer choice. Because incumbent members of Congress are given a great deal of attention by the news media and because they enjoy such perquisites as free mail privileges and generous travel allowances, incumbents enjoy an overwhelming advantage over their challengers in elections for the United States Congress. এই প্যাসেজটা বুঝতে হলে আমাদেরকে আসলে আগে ইনকামবেন্ট এবং চ্যালেঞ্জারের কনসেপ্টটা বুঝতে হবে। ইনকামবেন্ট হচ্ছেন এমন একজন নির্বাচিত সংসদ সদস্য যিনি পদাসীন অবস্থায় পরবর্তী নির্বাচনে যান, তাকে বলা হয় ইনকামবেন্ট। এবং যেই লোকটা বিরোধী দলীয় পার্টি থেকে তাকে চ্যালেঞ্জ করেন তাকে বলা হয় চ্যালেঞ্জার। খুব সিম্পলি বুঝাতে গেলে এই মুহূর্তে আপনার এলাকায় যিনি এমপি আছেন তিনি আজ থেকে 5 বছর পরে যে সুষ্ঠু নির্বাচনটা বাংলাদেশে হবে সেই নির্বাচনে যখন তিনি আবার রি-ইলেকশন সিক করতে যাবেন তাকে বলা হবে ইনকামবেন্ট, এবং বিরোধী দল থেকে তাকে যে চ্যালেঞ্জ করবে তাকে বলা হবে চ্যালেঞ্জার। ঠিক আছে? সো যারা ইতোমধ্যেই ইনকামবেন্ট মেম্বার্স অফ কংগ্রেস তারা দুইটা অ্যাডভান্টেজ পান। একটা হচ্ছে নিউজ মিডিয়া এদেরকে গ্রেট ডিল অফ অ্যাটেনশন দেয়, তুলনামূলকভাবে বেশি অ্যাটেনশন দেয় চ্যালেঞ্জারদের থেকে। এছাড়াও তারা কিছু পারকুইজিটস পান। পারকুইজিটস মানে হচ্ছে স্পেশাল প্রিভিলেজেস, তারা দুটো পারকুইজিটস পান। একটা হচ্ছে ফ্রি মেল প্রিভিলেজেস, তাদের মেল ফ্রি ডেলিভারি করা হয়, অ্যান্ড জেনারেস ট্রাভেল অ্যালাউন্সেস, তাদেরকে খুবই জেনারেস ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয় যেটা দিয়ে তারা খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারেন ক্যাম্পেইন অ্যাডভার্টাইজমেন্টের কাজে। সো এই দুটো কারণে ইনকামবেন্টস এনজয় অ্যান ওভারওয়েলমিং অ্যাডভান্টেজ ওভার দেয়ার চ্যালেঞ্জার্স ইন ইলেকশন ফর দ্য ইউনাইটেড স্টেটস কংগ্রেস। এই দুটো কারণে তাদের একটা ওভারওয়েলমিং অ্যাডভান্টেজ আছে তাদের চ্যালেঞ্জারদের উপরে। ঠিক আছে? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু বেস্ট সাপোর্টস দ্য ক্লেম অ্যাবভ? নিচের কোন ইনফরমেশনটা যদি সত্যি হয় তাহলে সেটা এই ক্লেমটাকে, যে তাদের যে ওভারওয়েলমিং অ্যাডভান্টেজ আছে, এই ক্লেমটাকে সাপোর্ট করে। অপশন চয়েস এ, ইন দ্য লাস্ট কংগ্রেশনাল ইলেকশনস incumbents met with a larger number of lobbyists than the challengers. লাস্ট কংগ্রেশনাল ইলেকশনে ইনকামবেন্টরা আসলে চ্যালেঞ্জারদের থেকে বেশি পরিমাণ লবিইস্টের সাথে মিট করেছিল, দেখা করেছিল। ওয়েল, যদি সত্যি হয়েও থাকে, ডাজ ইট সাপোর্ট দ্য ক্লেম অ্যাবভ? আই ডোন্ট থিঙ্ক সো।
কাটা। B. In the last congressional elections, 98% of the incumbents in the House of Representatives who were seeking re-election won. Last congressional electionে 98% ইনকামবেন্ট জিতেছিল। 98% ইনকামবেন্ট জিতেছিল। সো এটা যদি সত্যি হয়ে থাকে, ডাজ ইট সাপোর্ট দ্য ক্লেম অ্যাবভ? অ্যাবসলিউটলি। এই ইনফরমেশনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা সবচাইতে বড় সাপোর্টার হয়ে যায়, সবচাইতে বড় এভিডেন্স হয়ে যায় যে চ্যালেঞ্জারদের উপরে একটা ওভারওয়েলমিং অ্যাডভান্টেজ ইনকামবেন্টদের আছে। কেননা লাস্ট ইলেকশনে 98% ইনকামবেন্ট রি-ইলেকশনে পুনর্নির্বাচিত হয়েছিলেন। সো অ্যাবসলিউটলি ইট সাপোর্টস দ্য ক্লেম অ্যাবভ। We are going to check the rest of the answer choices. C. Incumbent members of Congress are frequently critical of the amount of attention given to them by the news media. Incumbent যে কংগ্রেস মেম্বাররা আছে তারা frequently critical of what? Of the amount of attention given to them by the news media. নিউজ মিডিয়া তাদেরকে যে পরিমাণ অ্যাটেনশন দেয় সেটার বিরুদ্ধে মাঝে মাঝে তারা কথা বলেন যে না, আমাকে এত অ্যাটেনশন দেওয়া ঠিক না। যদি সত্যি হয়েও থাকে তারপরেও এই ক্লেমের কনটেক্সটে কিন্তু এটা অপ্রাসঙ্গিক, এটা হেল্পও করে না আবার কোনো রকমের সমস্যাও ক্রিয়েট করে না। সুতরাং কাটা। ডি. The support that political action committees provide to challengers for congressional states often compensates for the perquisites enjoyed by the incumbent members of Congress. Political action committee চ্যালেঞ্জারদেরকে যে হেল্প দেয়, যে সাপোর্ট দেয়, সেটা এই ইনকামবেন্টরা যে পারকুইজিটস পায়, যে প্রিভিলেজগুলো পায়, এগুলোকে আসলে পুষিয়ে দেয়। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো তারা এই ইনফরমেশনটা কিন্তু এই ক্লেমটাকে সাপোর্ট করছে না, বরং এই ক্লেমটাকে আরো উইক করে দিচ্ছে। এটা বলার চেষ্টা করছে যে হ্যাঁ, ইনকামবেন্টদের যেরকম কিছু প্রিভিলেজ আছে, চ্যালেঞ্জারদেরও কিছু প্রিভিলেজ আছে, যেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাকশন কমিটি তাদেরকে সাপোর্ট দেয়। অর্থাৎ এখানে আসলে প্লাসে মাইনাসে কাটাকাটি চলে যাচ্ছে। সুতরাং দিস ইনফরমেশন ইফ ট্রু ডাজ নট সাপোর্ট দ্য ক্লেম, ইট উইকেন্স দ্য ক্লেম। এই কারণে এটা কাটা। ই. Of all incumbent senators surveyed before the last congressional elections, 78% said that the challengers did not pose a serious threat to their chances for re-election. লাস্ট কংগ্রেশনাল ইলেকশনের আগে ইনকামবেন্ট সেনেটরদের একটা সার্ভে করা হয়েছিল, পরিসংখ্যান করা হয়েছিল। এই পরিসংখ্যানে 78% চ্যালেঞ্জার দাবি করেছেন, 78% ইনকামবেন্ট দাবি করেছেন যে তাদের চ্যালেঞ্জাররা তেমন কোনো আহামরি থ্রেট না। দে ডু নট থিঙ্ক দ্যাট যে তাদের চ্যালেঞ্জাররা এমন কোনো থ্রেট যে তারা রি-ইলেকশন জিততে পারবেন না, তারা রি-ইলেকশন ইজিলি জিতে যাবেন। আচ্ছা, এই ইনফরমেশন যদি সত্যি হয়ে থাকে তারপরেও এটা তো প্রতিটা ইনকামবেন্ট সিনেটরের নিজস্ব মতামত, এবং দিন শেষে যদি কোনো একজন ইনকামবেন্টকে প্রশ্ন করা হয় তার চ্যালেঞ্জারের বিষয়ে, তিনি তো খুব স্বাভাবিকভাবে বলবেন যে না, আমার মনে হয় না সে বড় কোনো চ্যালেঞ্জ। তিনি তো নিশ্চয়ই বলবেন না সে খুব বড় চ্যালেঞ্জ, আমি ভয়ে আছি। এটা কেউই বলবে না। সুতরাং এই ইনফরমেশনটা সত্যি হোক বা মিথ্যা হোক, তাতে করে কিন্তু ক্লেমটা সাপোর্টও হচ্ছে না আবার উইকেনও হচ্ছে না। এই কারণে এটা কাটা, অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার চয়েস। থ্যাংক ইউ। ইন ফ্রান্স, কালচারাল সাবসিডিজ আর ড্যাশ। ফ্রান্সে কালচারাল সাবসিডি পাওয়া কিছু একটা, সোজা না কঠিন, উই ক্যান নট টেল ইন অ্যাডভান্স। আমাদেরকে কোলনের পরের অংশটুকু পড়তে হবে। প্রডিউসার্স অফ জাস্ট অ্যাবাউট any film can get an advance from government against box office receipts even though most such loans are never fully repaid. যে কোনো মুভির প্রডিউসারের পক্ষে গভর্নমেন্টের কাছ থেকে অ্যাডভান্স লোন পাওয়া সম্ভব এগেনস্ট বক্স অফিস রিসিটস, মানে ফিউচারে বক্স অফিসে মুভিটা যে রেভিনিউ জেনারেট করবে সেই ফিউচার রিসিটের বিপরীতে যে কোনো ফিল্মের প্রডিউসারের পক্ষে গভর্নমেন্ট থেকে অ্যাডভান্স লোন পাওয়া সম্ভব, যদিও এই ধরনের লোনগুলি সাধারণত কখনোই ফুল ইয়ার রিপে করা হয় না। তাহলে আমরা কি বলতে পারি যে কালচারাল সাবসিডি পাওয়া ফ্রান্সে কি? ওয়েল, ভেরি ইজি। সুতরাং আমাদের গেস ওয়াট হতে পারে? ইজি টু গেট। সো লেটস কম্পেয়ার। অপশন চয়েস এ, ইউবিকুইটাস। ইউবিকুইটাস খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা জিআরই ওয়ার্ড, যেটার মানে হচ্ছে যেটা সব জায়গায় উপস্থিত। ঠিক আছে, মানে হাইলি অ্যাক্সেসিবল। আপনি যে কোনো জায়গায় যদি কোনো একটা জিনিস পেতে পারেন তখন এটাকে বলা হয় ইউবিকুইটাস। সো আমাদের ইজি টু গেট কনসেপ্টের সাথে কিন্তু এটা যাচ্ছে, সুতরাং এটা আমরা রাখি। ইনভ্যালুয়েবল মানে হচ্ছে অমূল্য, মূল্যহীন, এমন কোনো কথা এখানে বলা হয়নি। স্পোরাডিক মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, মানে যেটা ইজিলি পাওয়া যায় না। নোপ, আমরা তার উল্টা কনসেপ্ট করছি। স্ক্যান্টি মানে অভাব, কোনো কিছু যদি সহজলভ্য না হয় সেটাকে বলা হয় স্ক্যান্টি। না, আমরা বিপরীত আইডিয়া খুঁজছি। কোয়েশ্চেনেবল মানে হচ্ছে প্রশ্নবিদ্ধ, প্রশ্নবিদ্ধ হওয়ার প্রশ্ন উঠছে না, কাটা। বাকি থাকলো অমনি প্রেজেন্ট,
যেটা হচ্ছে আপনার ইউবিকুইটাসের একটা সিনোনিম। সুতরাং A and F makes a pair and they also make sense in this context. সুতরাং ubiquitous and omnipresent, A and F are the right answer choices. At nearly 450 pages, the novel is dash. The author does not often resist the temptation to finish off a chapter, section, or even paragraph with some unnecessary flourish. Resist the temptation. এই কথাটির মানে হচ্ছে কোনো কিছুর লোভ সামলানো। অথর তাহলে প্রায়ই কোন জিনিসটি করার লোভ সামলাতে পারেন না? টু ফিনিশ অফ আ চ্যাপ্টার, সেকশন অর ইভেন প্যারাগ্রাফ উইথ সাম আননেসেসারি ফ্লোরিশ, মানে অপ্রয়োজনীয় ইনফরমেশন বা ডিটেলস ছাড়া এই অথর কোনো একটা চ্যাপ্টার, সেকশন অর ইভেন প্যারাগ্রাফও শেষ করার লোভটা সামলাতে পারেন না। এই কথাটির মানে হচ্ছে তিনি প্রয়োজনের থেকে অনেক বেশি লেখেন, ঠিক আছে, এবং তিনি যে জিনিসগুলি লেখেন সেগুলি হচ্ছে আননেসেসারি ডিটেলস। তাহলে আমরা বলতে পারি এখান থেকে at nearly 450 pages the novel is simply long. উপন্যাসটি দীর্ঘ, কেননা অথর অপ্রয়োজনীয় ইনফরমেশন দেওয়ার লোভ সামলাতে পারেন না, তিনি লিখেই যান, যার কারণে উপন্যাসটি প্রয়োজনের থেকে অনেক বেশি বড় হয়ে যায়। সো দ্য নোভেল ইজ লং। আমাদের গেস ওয়ার্ড হচ্ছে LONG। সো লেটস প্লাগ এন্ড প্লে। ইনস্ট্রাকটিভ মানে শিক্ষণীয় না, কমপ্লেক্স মানে জটিল না। প্রলিক্স একটা খুবই হাই ফ্রিকোয়েন্সি GRE ওয়ার্ড। প্রলিক্স মানে হচ্ছে ইউজিং মোর ওয়ার্ডস দেন নেসেসারি, প্রয়োজনের থেকে বেশি ওয়ার্ড ব্যবহার করে, বেশি শব্দ ব্যবহার করে আপনি যদি কোনো কিছু বলেন বা লেখেন তখন সেটাকে বলা হয় প্রলিক্স। পারফেক্টলি আমাদের কনসেপ্টের সাথে যায়। এডুকেশনাল মানে শিক্ষণীয় না, লং উইন্ডেড প্রলিক্সের একটা সিনোনিম যায়। এক্সপ্লিসিট মানে স্পষ্ট না। সুতরাং দ্য রাইট অ্যান্সার চয়েসেস আর C and E, prolix and long-winded. 40 years ago, anthropologists firmly believed that Neanderthals and modern Homo sapiens never mated, but advances in genetic testing proved that incorrect. Such is the dash nature of science. 40 বছর আগ পর্যন্ত অ্যানথ্রোপোলজিস্টরা ফার্মলি বিশ্বাস করতেন যে নেয়ান্ডারথাল এবং মডার্ন হোমোস্যাপিয়ানরা কখনোই মেট করেনি, কিন্তু জেনেটিক টেস্টিংয়ে লেটেস্ট যে অ্যাডভান্সগুলি এসেছে সেই অ্যাডভান্সেস তাদের এই দৃঢ় বিশ্বাসকে ইনকারেক্ট বা ভুল প্রমাণিত করে দিয়েছে, ঠিক আছে। এবং এই এক্সাম্পলটা থেকে একটা সায়েন্স সম্পর্কে একটা মেটা কমেন্টারি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটি হলো সাচ ইজ দ্য ড্যাশ নেচার অফ সায়েন্স। আমরা এখানে খুব সিম্পলি বলতে পারি যে সাচ ইজ দ্য চেঞ্জিং নেচার অফ সায়েন্স। কেননা সায়েন্সে আসলে আপনার আজকে আপনি যেটা বিশ্বাস করেন, কালকে যদি নতুন কোনো এভিডেন্স আপনার এই বিশ্বাসের বিপরীতে চলে যায়, তাহলে আপনাকে সেই বিশ্বাসটা ত্যাগ করে সেই এভিডেন্সের উপর নতুন হাইপোথিসিস আনতে হবে, ঠিক আছে। সুতরাং এই মেটা কমেন্টারিটা আমরা এখান থেকে পেলাম যে সাচ ইজ দ্য চেঞ্জিং নেচার অফ সায়েন্স, ঠিক আছে। সো লেটস প্লাগ এন্ড প্লে। ফ্যালেশিয়াস মানে হচ্ছে ভুল না, আমরা চেঞ্জিং বা ইভলভিং এর কনসেপ্টের দিকে যাচ্ছি। এ কাটা এবং বি বলাই আছে ইভলভিং, চেঞ্জিং এর সাথে যায়, আমরা রেখে দিলাম এটা। কাউন্টার ফ্যাকচুয়াল মানে যেটা ফ্যাক্টের বিপরীতে যায়। সায়েন্স কখনোই ফ্যাক্টের বিপরীতে যাবে না, কেননা সায়েন্স ফ্যাক্টের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। সায়েন্স ইজ ফ্যাকচুয়াল, ইটস নট কাউন্টার ফ্যাকচুয়াল। সুতরাং সি কাটা। অ্যাডভান্সিং, হ্যাঁ আমরা বলতে পারি অ্যাডভান্সিং, কেননা আস্তে আস্তে আমাদের যতই দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের সায়েন্স চেঞ্জ হচ্ছে এবং আমাদের জ্ঞানও কিন্তু আগাচ্ছে, অ্যাডভান্স করছে, ঠিক আছে। সুতরাং এটাও আমরা রাখলাম। ভ্যাসিলেটিং মানে হচ্ছে কনফিউশনে ভোগা, কি করবেন ডিসিশনে পৌঁছাতে না পারা, সুতরাং এটা হবে না। আনডিটারমিনেবল, সায়েন্স কখনোই আনডিটারমিনেবল না, বরং সায়েন্সে যা আছে সবই ডিটারমিনেবল, আপনি ডিটারমাইন করতে পারবেন। সুতরাং বি অ্যান্ড ডি আর দ্য রাইট অ্যান্সার চয়েস। এবং আপনি এখানে খেয়াল করুন, ইভলভিং অ্যান্ড অ্যাডভান্সিং আর নট সিনোনিমস, দে আর নট সিনোনিমস, বাট ইন দ্য কনটেক্সট অফ দিস সেন্টেন্স দে অ্যাকচুয়ালি মেক ইকুইভ্যালেন্ট সেন্স, ঠিক আছে। এবং সেটা হচ্ছে আমরা সেন্টেন্স ইকুইভ্যালেন্স লেসেন্সে যে দেখে এসেছি যে দুটো ওয়ার্ড সিনোনিম না হওয়া সত্ত্বেও কিন্তু একটা সেন্টেন্সের কনটেক্সটে ইকুইভ্যালেন্ট আইডিয়া রেন্ডার করতে পারে, এবং সেটাতে আরেকটা উদাহরণ আমরা এখানে দেখলাম। বি ইভলভিং অ্যান্ড ডি অ্যাডভান্সিং। থ্যাংক ইউ। If researchers can determine exactly what is wrong with people who suffer from this condition, they may be able to suggest drug therapies or other treatments that could dash the effects of the damage. If researchers can determine exactly what is wrong with people who suffer from this condition,
যদি রিসার্চাররা বিজ্ঞানীরা এটা ডিটারমাইন করতে পারে যে যে সকল মানুষ এই কন্ডিশনে ভুগে এক্স্যাক্টলি হোয়াট ইজ রং উইথ দেম, যদি তারা এই জিনিস ডিটারমাইন করতে পারে, দেন দে মে বি এবল টু সাজেস্ট ড্রাগ থেরাপিস অর আদার ট্রিটমেন্টস দ্যাট কুড ড্যাশ দ্য ইফেক্টস অফ দ্য ড্যামেজ। তাহলে তারা ড্রাগ থেরাপি অথবা অন্য কোনো ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারবেন, যেটি কি করবে, এই ড্যামেজের ইফেক্টকে কিছু একটা করতে পারবে। কি করতে পারবে? খুব সিম্পলি চিন্তা করলে হ্রাস করতে পারবে। ইট উড রিডিউস অর ডিক্রিজ দ্য ইফেক্টস অফ দ্য ড্যামেজ। ঠিক আছে, সো আমাদের গেস ওয়ার্ড হচ্ছে রিডিউস অর ডিক্রিজ। সো লেটস প্লাগ এন্ড প্লে। এ, মিটিগেট। মিটিগেট মানে হচ্ছে হ্রাস করা। ইয়েস, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য রাইট অ্যান্সার চয়েসেস। এক্সাসারবেট, কোনো একটা খারাপ জিনিসকে আরো ওয়ার্স করে ফেলা, না, কাটা। স্পেসিফাই না, আইডেন্টিফাই না, যদি আপনারা খেয়াল করুন স্পেসিফাই এবং আইডেন্টিফাই কিন্তু একটা কাপল ফর্ম করে। অ্যামেলিরিয়েট মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশনকে আরো ভালো করা। ঠিক আছে, ইয়েস, দ্যাট অলসো মেক সেন্স। স্টেবিলাইজ না, স্টেবিলাইজ করার কনসেপ্ট এখানে আসছে না। সো দ্য রাইট অ্যান্সার চয়েসেস আর এ মিটিগেট অ্যান্ড ই অ্যামেলিওরেট। খেয়াল করুন, মিটিগেট মানে হ্রাস করা, অ্যামেলিওরেট মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশনকে ইমপ্রুভ করা। এই দুটা কিন্তু কোনো হিসেবেই সিনোনিম না, বাট দে আর ইকুইভ্যালেন্স বিকজ ইন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স they can render equivalent meaning. এই কারণেই A and E are the right answer choices.